অনেক হয়েছে চিন্তা ভাবনা, এবার শরীরে একটু আরাম করা চাই। আর কতদিন এভাবে হাইড অ্যান্ড সিক খেলতে হবে কে জানে। তবে এতটুকু জানি, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হতে চলেছে মামু। কথাগুলো আপন মনে ভেবে এসির পাওয়ার কমিয়ে চোখে মুখে কাঁথা জড়িয়ে শুয়ে চোখ বন্ধ করলো যুবরাজ। চোখ বন্ধ করতেই চোখের সামনে ধরা দিল রেহানের ঝুলন্ত বরফে পরিণত দেহ। জিপিএস ট্র্যাকারের নির্দেশনা অনুযায়ী যুবরাজ শহরে অদূরে একটি জঙ্গলের ভেতর প্রবেশ করে। শহর থেকে জঙ্গলটির দূরত্ব খুব বেশি নয়, গাড়িতে গেলে খুব করে হলেও আধা ঘন্টা সময়ের মতো ব্যয় হয়। কিন্তু যুবরাজের পায়ে হেঁটে কোমর সমান বরফের স্তূপ পাড়ি দিয়ে সেই জঙ্গলের পৌঁছাতে সময় লেগেছে 2 ঘন্টার মতো। আশেপাশে কিছুরই দিক নির্দেশনা অনুমান করা যাচ্ছে না। এদিকে হঠাৎই জিপিএস ট্র্যাকারটিও কাজ করা বন্ধ করে দেয়। হাড় হিম করা ঠান্ডা বাতাসের সাথে কোমর সমান বরফ। বরফগুলো পার হতে হতে যুবরাজ বলে ওঠে, কোথায় আছিস রেহান তুই? আমি যে কোনোভাবেই আর টিকে থাকতে পারছি না। আমি পৌঁছতে পৌঁছতে তুই বাঁচবি তো? নিজে এমন করুণ দশায় 2 চোখ ফেটে উপচে জল বেরিয়ে এলো যুবরাজের। বারবার ধৈর্য হারিয়ে যেতে লাগলো। শরীরটাও যেন আর সায় দিচ্ছে না। শক্তিহীন দুর্বল মানুষের মতো পা দুটো অসাড় হয়ে বারবার বরফে মুখ থুবড়ে পড়ে গেল যুবরাজ। বেদুইন যেমন একটু পানির আশায় হন্যে হয়ে মরীচিকার পিছনে ছুটে চলে মাইলের পর মাইল, যুবরাজেরও ঠিক সেই অবস্থা হলো। পায়ের সমস্ত শক্তি হারিয়ে শেষমেশ হামাগুড়ি দিয়ে চলতে লাগলো যুবরাজ। খুঁজতে লাগলো রেহানের শেষ অস্তিত্ব। এভাবে টানা 3 ঘন্টা অভিযানেও যখন রেহানের সন্ধান মিলল না, তখন চরম হতাশা আর ব্যর্থতায় 2 চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো যুবরাজের। কিন্তু চক্ষু বোঝার আগেই অদূরে পরিত্যক্ত ফকফকে বরফে ঢাকা সাদা রঙের বাড়িটি যুবরাজের দৃষ্টি পরখ করতে ভুলল না। বাড়িটি দেখার সাথে সাথে যুবরাজের সারা শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। নিমিষের ব্যবধানে সিংহের ন্যায় শক্তি এসে জমা হলো মাঝারি গড়নের শরীরটাতে তার। নিজের 2 হাতে পেশির শক্তির সহায়তায় গাছে মোটা মোটা দুটো ডাল ভেঙে তাতে ভর দিয়ে হেঁটে চলল সেই বাড়ি অভিমুখে। আর কিছুক্ষণের মধ্যেই ডাল দুটোর সহায়তায় বাড়ির ভেতরে প্রবেশের বরফ পরিষ্কার করে ভেতরে ঢুকে পড়ল যুবরাজ। তারপর আশপাশে উদ্ভ্রান্তের ন্যায় দৃষ্টি বুলিয়ে দইতে উপর করে ঝুলিয়ে রাখা বরফ জমে সাদা হয়ে থাকা একজন মানুষের অবয়বের দিকে চোখ গেল তার। প্রথম দেখায় যুবরাজ ভয় পেলেও মনে সাহস সঞ্চয় করে দ্রুত পদে সামনে এসে দাঁড়ালো। নিজের সমবয়সী একটা ছেলে, যার শরীরে গড়ন রেহানের মতো। যুবরাজ সাথে সাথে হাতে লাঠি ফেলে তৎক্ষণাৎ পায়ের বাঁধন আলগা করে তাকে নামালো নিচে। এরপর নিজের গায়ে মোটা পোশাক তার গায়ে জড়িয়ে চেহারার দিকে নজর দিতেই আঁতকে উঠল যুবরাজ। পোটা মুখ একদম ঝলসে কালো হয়ে গিয়েছে। আবার কিছু কিছু জায়গায় থেকে তেল ঝরে বরফ জমে রয়েছে। চোখগুলো পুড়ে কুঁচকে রয়েছে। এমন বিভৎস দৃশ্য চোখের সামনে দেখে ফুপিয়ে কেঁদে উঠল যুবরাজ। এরপর নিজের চোখে গড়িয়ে পড়া জলগুলোকে না মুছেই ছেটি হাত চেপে ধরল সে। কবজির কাছে বাগমার স্পষ্ট বলে দিচ্ছে এটা রেহান। রেহানের সারা শরীর বরফে আচ্ছাদিত। মনে হচ্ছে তাকে কোনো ডোম ঘরে রেফ্রিজারেটর থেকে সদ্য বের করা হয়েছে। যুবরাজ তার মনের আশা হারালো না তবুও। বলে উঠল যুবরাজ, তুই কখনোই এভাবে মরতে পারিস না রেহান। আমি মরতে দেব না তোকে। তোকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোর সব কিছু জিম্মেদার আমি। তবে কেন তুই মৃত্যু পথযাত্রী? যুবরাজ প্রথমে ভাবল রেহান হয়তো আর বেঁচে নেই। তারপরেও মন মানতে চাইল না তার। হাতে পার চেক করতেই হু হু করে ডুকরে চিৎকার করে কেঁদে উঠল যুবরাজ। কথায় আছে না, রাখে আল্লাহ তো মারে কে। যুবরাজ যেন নতুন করে রেহানকে বাঁচানোর সুযোগ পেল। রেহান বেঁচে আছে। হ্যাঁ, রেহান বেঁচে আছে। তার পালস রেট খুবই ক্ষীণ গতিতে চলছে, তবুও সে বেঁচে আছে। রেহানের দেহে প্রাণ আছে। এটা যুবরাজের জন্য অনেক কিছু। নিজের গায়ে ছাড় দিয়ে কোনোভাবে নিজের সাথে বেঁধে নিজের পেটে তুলে নিল রেহানকে। নিজের সম উচ্চতায় একজন শক্ত সামর্থ্য যুবককে পিঠে তুলতেই বেশ বেগ পেতে হলো যুবরাজকে। তবুও যেখানে জীবন মৃত্যুর মাঝখানে অবস্থান, সেখানে মৃত্যুর আগে জীবন বাঁচানোর চেষ্টা করতে দোষ কোথায়? রেহানকে নিয়ে সে এখন কোথায় যাবে, কি করবে, কিছু ভেবে পেল না যুবরাজ। একজন জেল পলাতক ক্রিমিনাল এই কঠিন অপরিচিত শহরে 1 সেকেন্ডও টিকতে পারবে না। কিন্তু রেহানকে তো একটা ভালো হসপিটালে নিয়ে গিয়ে এমার্জেন্সি ট্রিটমেন্ট করাতে হবে। 1 সেকেন্ডও বিলম্ব করার মতো সময় আর অবশিষ্ট নেই। চারপাশে যখন ঘন অন্ধকার আর হতাশা যুবরাজকে গ্রাস করলো, তখনই সবশেষে শেষ আশ্রয়স্থল হিসেবে যুবরাজের মাথায় মেগানের নামটা এলো। যুবরাজ যেন তার চোখের সামনে আলোকিত ভোর দেখতে পেল। রেহানকে নিয়ে 2 লাঠিতে ভর দিয়ে কচ্ছপের গতিতে হেঁটে চলল মেগানের বাড়ির উদ্দেশ্যে।
সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় ভোর হবার উপক্রম হলো। জ্যাব গাভিয়েসের প্রকাণ্ড বাড়ির সামনে এসে আরও কুল কিনারা হারা হলো যুবরাজ। বরফের চারপাশ এমনভাবে সবকিছু ঢেকে আছে, বাড়ির ভেতরে ঢোকার কোনো অবস্থাই নেই। রেহানকে নিয়ে কোনোভাবেই ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। কি করব এখন আমি? কথাগুলো ভাবতে ভাবতেই চারপাশে দৃষ্টি বুলাতেই তুষারে আচ্ছাদিত একটি বড় গাড়ি দেখতে পেল যুবরাজ। দ্রুত সেই গাড়ির কাছে গিয়ে কনুই দিয়ে গাড়ির কাঁচটা ভেঙে ভেতর থেকে লকটা খুলে সেই গাড়ির ভেতরে রেহানকে পরম যত্নে শুয়ে দিল। পরিস্থিতি তোকে আর আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে দেখেছিস? কখনো কি তুই ভেবেছিলি আমাকে বন্ধু হিসেবে পেতে গিয়ে তোকে এমন নিষ্ঠুর নিয়তির সম্মুখীন হতে হবে? নির্জীবের মতো পড়ে থাকা রেহানের পক্ষ থেকে কোনো জবাব আসে না। নিজের খুশির মন্দ ভাগ্যের উপর উপহাস করে কপাল চাপড়ে গাড়ির দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলো যুবরাজ। আর রেহানকে তুষারে আচ্ছাদিত গাড়ির ভেতর শুয়ে রেখে বাইরে ওয়ালের সাথে থাকা স্টিলের ট্রেন পাইপ পরিষ্কার করতে করতে দোতলায় উঠতে লাগলো যুবরাজ। খোলা ব্যালকনি ডিঙিয়ে বাসার ভেতরে প্রবেশ করতেই চারপাশ কেমন ভয়ানক ঠেকতে লাগলো। যা চকচকে বিশাল বড় বড় বাড়ি, কিন্তু মানুষের কোনো কোলাহল নেই। যুবরাজ জানে যে গাভিরেজ ছাড়া মেগান মেয়েটির আর কেউ নেই। নিকট আত্মীয় বলতে এক চাচা রয়েছে শুধু, সে সুইজারল্যান্ডে বাস করে। এত বড় বাড়িতে মেয়েটি একা একা কিভাবে বাস করছে? মেয়েটিকে পুরোপুরি একা করে দেওয়ার জন্য কি সত্যিই আমি দায়ী? এভাবে নানান অসহ্য ভাবনা ভাবতে ভাবতে প্রতিটা কক্ষে গিয়ে মেগানকে খুঁজে হতাশ হলো যুবরাজ। আশেপাশে ঘুরে পুরো বাড়িতে কারো সন্ধান না পেয়ে একটা বদ্ধ রুমের সামনে আসতেই থমকে দাঁড়ালো যুবরাজ। ভেতর থেকে মৃদু গোগানি আওয়াজ আসছে। দরজায় ধাক্কা দিতেই মনে হলো ভেতর থেকে লাগানো। তবুও যুবরাজ নব ঘুরিয়ে ডেকে উঠল, মেগান, ইস ডক্টর ইউভি, ক্যান ইউ হিয়ার মি? যুবরাজের কণ্ঠ পেয়ে মিঠু পথযাত্রী মেগানের বুকে ছাতি পেটে কান্না এলো, কিন্তু চোখের জল সব অনেক আগেই শুকিয়ে গিয়েছে তার। সে আজ এতটাই নিরুপায় হয়ে গিয়েছে, কান্না করে নিজের দুঃখ পর্যন্ত নিজের পছন্দ মানুষের কাছে শেয়ার করতে পারবে না। ধীরে ধীরে মেগানের গঙানি আওয়াজ বাড়ল। বলে উঠল যুবরাজ, সি ইজ অল রাইট। আকস্মিক চিন্তায় দ্বিতীয় দফায় ধক করে উঠল যুবরাজের বুক। চারপাশে খুঁজে হতবুদ্ধি হয়ে নিজের সর্বশক্তি খাটিয়ে দরজা ভাঙার চেষ্টা করলো সে। যখন শক্তিতে আর কুলানো না, তখন ডাইনিং রুমে গিয়ে চেয়ার এনে সজোরে একের পর এক বাড়ি দিতে লাগলো। ওক কাঠের চেয়ারটি কিছুক্ষণ পরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো, আর সেই সাথে খুলে গেল দরজা। দরজা খুলে বিবস্ত রক্তাক্ত মেগানকে দেখে শিউরে উঠল যুবরাজ। ধক করে হাঁটে মুড়ে জ্ঞানশূন্য জড়বস্তুর ন্যায় মেগানের সামনে বসে পড়ল যুবরাজ। এসে কাকে দেখছে? যেই মোমের মতো তুলতুলে নিখুঁত চেহারা মেগান, আর তার এই রক্তাক্ত বিবর্ষ মেগানের আকাশ পাতাল ফারাক। কিছু দিয়ে যে মেয়েটাকে ঠেকে দেবার ভাবনা পর্যন্ত যুবরাজের মস্তিষ্কে এলো না। ওইভাবেই মাথা নিচু করে নীরবে ও সুবিসর্জন দিতে লাগলো যুবরাজ। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মেগান তার রক্তাক্ত আঁচল আর কামড়ের দাগযুক্ত কাপা কাপা শীর্ণ হাতেই যুবরাজের হাত ধরেই গঙিয়ে উঠল সে। তার মুখে জিভটা পর্যন্ত কামড়ে ছিঁড়ে নিয়েছে সে রাম। কিয়ৎক্ষণ পার হতেই যুবরাজ অশ্রুসিক্ত নয়নে ব্যথিত কণ্ঠে শুধালো, হু ডিড সি? যুবরাজের উড়ুতে কাপা কাপা আঙুলের পরশে কলমহীন কালির মতো ধীরে ধীরে সময় নিয়ে ইশারা আঁকলো সে। আর সেই ইশারা টের পেয়ে যুবরাজ বিস্ফোরিত ও সুযুক্ত নয়নে ভীতু নিভু নিভু কণ্ঠে বলে উঠল, ডক্টর ফায়াজ। মেগানো কিঞ্চিত মাথা তুলিয়ে সাই জানিয়ে ফ্লোরে উপর হয়ে মুখ থবড়ে পড়ল সে। একটা প্রাণ এমন মৃত্যু যন্ত্রণা নিয়ে আর কতক্ষণই বা বাঁচবে? যুবরাজ নিজে জ্ঞানে ফিরে একটা চাদর দিয়ে ঝটপট মেগানকে মুড়িয়ে নিজের বাহুডোরে আবদ্ধ করল। মেগান তার ক্ষত বিক্ষত আঙুলির দ্বারা আরেকটা কিছু ইশারা করল, আই লাভ ইউ ডক্টর ইউভি, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই বিগ অফেন্স টু ডক্টর ফায়াজ। হি রেপড মি, হি হ্যাজ ফিনিশড মি টু গিভ ইউ দ্য গ্রেটেস্ট পেইন। মেগানের আঙুলের প্রতিটা স্পর্শে লিখিত শব্দ নিমিষের ব্যবধানে বুঝতে পেরে চিৎকার করে কেঁদে উঠল যুবরাজ। মেগান আরও কিছু লিখতে চাইল, কিন্তু দিকে দিকে প্রাণে আর কতক্ষণই বা চলা যায়। তবুও শেষবারের মতো যুবরাজের বুকে আঙুল উঁচিয়ে লিখল সে, উইল ইউ হাগ মি ওয়ান্স ডক্টর ইউভি। যুবরাজের শক্ত বাহু ধরে মেগানের নিথর দেহখানি পড়ে রয়েছে। এই তো কিছুক্ষণ আগেই মেয়েটির প্রাণবায়ু তার দেহ ছেড়ে দূর আকাশে ডানা মেলেছে। মেয়েটা যে সারা জীবনের জন্য যুবরাজকে অপরাধী বানিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিল। অবলীলা মেয়েটি বারংবার তার ভালোবাসার কথা ব্যক্ত করে গেল যুবরাজের কাছে, অথচ যুবরাজ তার প্রতিদান দিতে পারল না। মেগানের মৃত্যুর সাথে সাথেই যুবরাজের চোখ দুটো স্থির হয়ে রইল।
সেগুলো থেকে এখন আর কোনো অশ্রু গড়াচ্ছে না। যুবরাজের হৃদয় যেন হাজার বছরের ভূমিতে পতিত হওয়া শক্ত পাথর হয়ে গেল নিমিষেই। তাতে না আছে অনুশোচনা আর না আছে আফসোস, শুধু বারংবার একটা কথাই মাথায় ঘুরছে, হেরাম ফায়াজ, আই কিল ইউ অ্যান্ড এনি কস্ট, আই উইল গিভ ইউ দ্য বেস্ট পেইন অফ ডেথ ইন দ্য ওয়ার্ল্ড, জাস্ট ওয়েট ফর শি বাস্টার্ড। মেগানকে কোলে নিয়ে বিছানায় শুয়ে সারা ঘরে তল্লাশি চালালো যুবরাজ। এই মুহূর্তে আবেগী না হয়ে কিভাবে সার্ভাইভ করা যায় সেই চিন্তায় যেন মুখ্য হলো তার। মেগানের ঘর থেকে প্রথমেই যুবরাজ একটা গাড়ির চাবি পেল। এটাই যেন সে চাইছিল। এরপর সে না চাইতেও নিজের মনের বিরুদ্ধে গিয়ে আলমারি খুলে কিছু নগদ টাকা আর ডায়মন্ডের গহনা নিয়ে নিল। সবকিছু গুছিয়ে একটা ব্যাগে ভরে মেগানের ফোন খুঁজে বের করে জেল থেকে একসাথে পালানো সেই ক্রিমিনালের নাম্বার ডায়াল করলো। প্রথমে রিং হলো, কিন্তু কেটে গেল। তবুও যুবরাজ হতাশ হলো না। ঝটপট দ্বিতীয়বার সেই নম্বর ডায়াল করলো সে। ফোনটা কেটে যাবে সেই মুহূর্তে ফোনটা রিসিভ হতেই যুবরাজ বলে উঠল, হেই ম্যাক, ইটস ইউভি, আই নিড ইউর হেল্প। ফোনের ওপাশের ব্যক্তি যেন যুবরাজের নামটা শুনেই বেশ খুশি হলো। খুশিতে গদগদ হয়ে একটা নির্দিষ্ট ঠিকানা প্রদান করে কল কেটে দিল ম্যাক। কান থেকে ফোনটা নামিয়ে নিজের পকেটে পুড়ে মেগানের নিথর দেহের দিকে তাকিয়ে যুবরাজ পুনরায় আলমারি খুলল এবং সেখান থেকে বেছে বেছে কালো রঙের একটা গাউন নিয়ে ব্যাগে ভরে মেগানকে কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে। পার্কিং লটে এসে যুবরাজ কি সুইচ প্রেস করতেই মেগানের পার্সোনাল রোলস রয়েস কারটির হেডলাইন জ্বলে উঠল। বিপ বিপ সাউন্ড হলো সাথে। গাড়ির দরজা খুলে মেগানকে শুয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাইরে বেরিয়ে এলো যুবরাজ। এরপর রেহানের গাড়ির কাছে এসে দ্রুত রেহানকে কোলে তুলে নিয়ে নিজের পাশের সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে একটা ক্যাপ পরিয়ে মোটা শীত বস্ত্র দিয়ে তাকে ঢেকে দিল। চারিপাশে অলরেডি রোদ ওঠার উপক্রম হয়েছে। যুবরাজ বারবার শঙ্কিত মনে নানান ভাবনা ভেবে চলেছে। রাস্তা কি ক্লিয়ার পাবো? আমাকে যদি পুলিশ আবার অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে কি হবে? ম্যাক পর্যন্ত ওদের দুজনকে পৌঁছাতে পারবো তো আল্লাহ? এভাবে নানান ভাবনা ভাবতে ভাবতে হাইওয়ে এসে বেশ অবাক হলো যুবরাজ। ইতিমধ্যে সিটি কর্পোরেশন থেকে রাস্তা বড় পরিষ্কারের কাজ শেষ হয়েছে। এখন গন্তব্য যুবরাজে পোর্ট নিউ ইয়র্ক। এদিকে হঠাৎই রেহানের শ্বাসকষ্ট হতে লাগলো। যুবরাজ জানে এই মুহূর্তে কি করতে হবে তাকে, কিন্তু তার কাছে কোনো ব্যবস্থা নেবার অবস্থায় নেই। যুবরাজ এবার আরও গাড়ির স্পিড বাড়িয়ে দিল। যে করেই হোক রেহানকে বাঁচাতেই হবে। রেহান না বাঁচলে যুবরাজ নিজেও হাডসন নদীতে ঝাঁপ দিয়ে নিজের এই কুৎসিত দুর্দশা আর হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি নেবে।